15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। চার্জশিট হলে বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ডিবি কার্যালয়ে 10 দিনের রিমান্ডে নেওয়া সালমান আনিসুলের চলছে জিজ্ঞাসাবাদ। গ্রেপ্তার হওয়ার টুকু, পলক ও সৈকত রয়েছেন হেফাজতে। শোকাবহ 15ই আগস্ট আজ। 75-এর এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় সপরিবারে। সীমিত পরিসরে কয়েক জেলায় স্মরণ ও শোক সভা। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম জানান, বুধবার রাত থেকেই কাজ শুরু করেছে তদন্ত সংস্থা। গতকালই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের পিতা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় এই আবেদন করা হয়। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। এছাড়া শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। ওনারা এই তদন্ত প্রক্রিয়া চালাবেন। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে। আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন, তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন। দর্শক, এই ব্যাপারে আরো জানবো আমার সহকর্মী নুরনবী সরকার, তিনি রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সরাসরি যাচ্ছি তার কাছে। আর নুরনবী, গত রাত থেকেই তো তদন্ত শুরু হয়েছে, এ ব্যাপারে সবশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, তদন্ত শুরু হয়েছে মানেই যে একদম মাঠ পর্যায়ে কাজ শুরু হয়ে গেছে তা না, অফিসিয়াল কাজগুলো এখন সম্পন্ন করা হয়েছে। মামলাটি গতকালই নথিবদ্ধ করেছে এই ট্রাইব্যুনালের যে তদন্তকারী সংস্থা এবং ট্রাইব্যুনালের মধ্যে লিয়াজ অফিসার রয়েছেন SI আজিজুল ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে মামলাটিতে এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেটিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে, তারা আসলে তদন্ত শুরু করবেন। সরকারের পক্ষ থেকে কালকে আইন উপদেষ্টা বলেছিলেন যে এই ট্রাইব্যুনালে যে বিচার করা সম্ভব 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো হয়েছে আন্দোলনকে ঘিরে সেগুলোর। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ট্রাইব্যুনাল কিন্তু স্থাপন করা হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী অপরাধে যে যুদ্ধকালে যে অপরাধ সংগঠন করেছিল রাজাকার এবং তার দোসররা, তাদের বিচারের জন্য এটি মূলত গঠন করা হয়েছিল। 1973 সালে সে আইন 2009 সালে সংশোধন করে 2010 সালে কিন্তু আসলে এটি গঠন করা হয়েছিল। এ পর্যন্ত এখানে 50টির মতো মামলা হয়েছে। 131 আসামির মধ্যে 90 জন আসামির এখানে মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর হয়েছে জামাতের বেশ কয়েকজন এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। অর্থাৎ এখানে এই যুদ্ধ অপরাধের সঙ্গে সংগঠিত যে অপরাধগুলো ছিল সেগুলোর মামলা কিন্তু বিচার করা হতো। এখানে এখন দুটো ট্রাইব্যুনালের জায়গায় এখন একটি ট্রাইব্যুনাল আছে। সেই ট্রাইব্যুনালে 3 জন বিচারকের মধ্যে 2 জন বিচারপতি রয়েছেন। এদের মধ্যে একজন আবু আহমেদ জমাদার রিটায়ারমেন্টে যাওয়ার কারণে সেই ট্রাইব্যুনালে একজন বিচারক না থাকায় সেই ট্রাইব্যুনালে এখন ফাংশন করতে পারবে না। নতুন করে ট্রাইব্যুনালে বিচারপতি দিলে তারপরে সেই ট্রাইব্যুনাল বিচার কাজ শুরু হতে পারবে। আর এখন পর্যন্ত 30টির মতো মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বিচারাধীন রয়েছে। তবে যেহেতু এই বিষয়টি নিয়ে একটি প্রশ্ন আইনজীবীদের মধ্যে ভিন্নমত রয়েছে, এই মামলায় এভাবে বিচার কাজ সংগঠন করা যাবে কিনা এখানে, তাহলে হয়তোবা সেক্ষেত্রে কেউ যদি উচ্চ আদালতে আপিল করতে চায় তাহলে হয়তো আপিল বিভাগ থেকে, হাইকোর্ট বিভাগ থেকে বা আপিল বিভাগ থেকে কিন্তু এটির সুরাহা হয়ে যেতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে এবং তারা এই আইন গবেষণা করে দেখেছে। আইন উপদেষ্টা গতকাল যেরকম বলেছিলেন যে অপরাধ সংগঠন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের, ডিবি হারুন বা আইজিপি সহ বেশ কয়েকজনকে এখানে আসামি করা হয়েছে ওই মামলায়, তাদের বিচারিক প্রক্রিয়ার জন্য এরই মধ্যে মামলা নিবন্ধন করা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তা অনুসন্ধান শুরু করবেন, তারপরে বিচারিক কার্যক্রম শুরু হতে পারে। ধন্যবাদ আপনাকে। স্বাধীনতা দিবসের ভাষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতকে প্রতিবেশী দেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তার দেশের 140 কোটি মানুষ উদ্বিগ্ন। আশা করেন দ্রুতই স্বাভাবিক হবে বাংলাদেশের পরিস্থিতি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিয়ে উদ্বেগ আমি বুঝতে পারি। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে 140 কোটি ভারতীয় উদ্বিগ্ন। ভারত সবসময় চায় আমাদের প্রতিবেশী দেশগুলো সমৃদ্ধি ও শান্তির পথে হাঁটুক। আমরা শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামনের দিনগুলোতেও বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসেবে থাকবে ভারত। বিগত আওয়ামী লীগ সরকারের 2 প্রভাবশালী নেতাকে নেওয়া হয়েছে 10 দিনের রিমান্ডে। চলছে তাদের জিজ্ঞাসাবাদ। গ্রেপ্তারের পর হেফাজতে রয়েছেন আরও 3 সাবেক নেতা। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাব তার কাছ থেকেই জানার চেষ্টা করব। রাব্বি, গত রাতে গ্রেপ্তার হওয়া পলক, টুকু ও সৈকত তো রয়েছেন ডিবি কার্যালয়ে। সেখানকার অবস্থা জানাবেন। তাদের ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রথমত বলে রাখি যে গতকাল পল্টন থানার একটি মামলা, সেটি হত্যা মামলা। এক রিকশা চালক সে পুলিশের গুলিতে মারা যান এবং সেই ঘটনায় একটি মামলা হয়েছে পল্টন থানায়। সেই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, সেই সাথে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং একই সাথে ডেপুটি স্পিকার, এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এবং সেই সাথে তাদেরকে আজকে সন্ধ্যা নাগাদ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। এছাড়া তাদের ডিবি সূত্রে বা থানা সূত্রে যে তথ্যটি আমরা সবশেষ জেনেছি, তাদেরও 10 দিনের রিমান্ড চাইবে। এখানে যেহেতু এই জানেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশেই কিন্তু সহিংসতা ঘটনা ঘটেছে, বহু প্রাণ ঝরে গেছে এবং এই বিশেষ করে ঢাকাতে অনেক মানুষ, ছাত্র জনতা মারা গেছে এবং এইখানে আসলে সুনির্দিষ্ট করে বিভিন্ন থানায় মামলা হচ্ছে এবং সবশেষ যে পল্টন থানার মামলা, সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সরকারের 3 নেতা বলি বা 2 জন এমপি এবং একসাথে 1 ছাত্র নেতা, এই 3 জনকে এখানে রাখা হয়েছে। রাব্বি, আমাদের সালমান এফ রহমান এবং আনিসুল হকের জিজ্ঞাসাবাদের ব্যাপারেও জানাবেন। সে ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? নিউ মার্কেট থানার আরেকটি হত্যা মামলা এবং এক দোকান কর্মচারী শাহজাহান মারা যায় পুলিশের গুলিতে এবং সেই ঘটনায় শাহজাহানের মা নিউ মার্কেট থানায় বাদী হয়ে হত্যা মামলা করে। সেই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং একই সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সেই 2 জনকে কিন্তু 10 দিনের রিমান্ডে আনা হয়েছে। তারা রিমান্ডে আছেন। মূলত রিমান্ড চেয়েছে বা রিমান্ড পেয়েছে কিন্তু পুলিশ। যেহেতু আপনি জানেন যে সারা দেশ সহ ঢাকারও কিন্তু অধিকাংশ থানায় ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে এবং থানাগুলো এখনও অতটা নিরাপদ না। সে কারণে আসলে পুলিশি রিমান্ড হলেও তাদেরকে ডিবির হেফাজতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যতজন আসামিকেই গ্রেপ্তার করা হচ্ছে না কেন, সবাইকে কিন্তু ডিবির এই কার্যালয় থেকে সেই আসামিগুলোকে আদালতে নেওয়া হচ্ছে এবং রিমান্ড মঞ্জুর হলেও কিন্তু তাদেরকে এই ডিবি কার্যালয়ে কিন্তু রাখা হচ্ছে। সবশেষ এইটুকুই তথ্য আছে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি হবে অক্টোবরের শেষ সপ্তাহে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। তিনি আদালতে বলেন, ষোড়শ সংশোধনীর রিভিউ আবেদনের শুনানি হওয়া প্রয়োজন। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ষোড়শ সংশোধনী রিভিউ বিষয়ে সরকারের দিক নির্দেশনা জানা প্রয়োজন। এই কারণে সময় দরকার। পরে আপিল বিভাগ অবকাশকালীন ছুটির 1 সপ্তাহ পর শুনানির দিন ধার্য করেন। 2016 সালের 5 মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন।
আজ 15ই আগস্ট 1975 সালের এই দিনেই শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আওয়ামী লীগের শাসনামলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। অবশ্য এইবার তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে রয়েছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি যাব তার কাছে। ভাস্কর, সকাল থেকেই তো আপনি ধানমন্ডি এলাকাতেই রয়েছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মূলত 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছিলেন যে দেশবাসী যত 15 আগস্ট যে অনুষ্ঠান ভাব গাম্ভীর্যের মাধ্যমে 15 আগস্ট পালন করে, সেই 15 আগস্টকে তার এই আহ্বানের ফলে ধানমন্ডির 32 এবং তার আশেপাশের এলাকায় কোনো ধরনের নাশকতা অথবা সহিংস কোনো ঘটনা যাতে না ঘটে সেই বিষয় প্রতিরোধের জন্য আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনের প্রবেশের যে দুটি পথ কাটাতারে বেড়া দিয়ে কিন্তু ভোর থেকেই আটকে রাখা হয়েছে এবং প্রাথমিকভাবে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের পরে ধানমন্ডি এলাকার সাধারণ যারা মানুষ এসেছে তারাও কিন্তু এসে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে। আমরা তাদের সাথে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই কোনো রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে অথবা কোনো রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ধানমন্ডি 32, পান্থপথ, সোবানবাগ এবং এই যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যাতে কোনো ধরনের কোনো সহিংস ঘটনা না ঘটে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রেখেই শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে রাজপথে রয়েছে এবং তারা বলেছেন যে আবারও সহিংস পরিস্থিতির দিকে তারা বাংলাদেশকে ঠেলে দিতে চায় না। সেক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক দিবস কিংবা কোনো ধরনের রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে যাতে ভীতি না ছড়ায় সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছে। শিক্ষার্থী এবং জনতা যারা রয়েছেন আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে বিকেল পর্যন্ত ধানমন্ডি 32-এর চারপাশে তারা অবস্থান নিয়ে থাকবে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।